This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by VGuard. উফ, আর তো পারা যাচ্ছে না। কি গরম রে বাবা। সূর্যটা কি কলকাতায় নেমে এলো? রাজ্যটা কি মরুভূমি হয়ে গেল? কদিন পর দেখবো গঙ্গায় জল নেই, শুধু বালি। ওই দেখুন সোনার কেল্লা, তুরি ভিক্টোরিয়া। দ্য 42 বিল্ডিং নয় দাদা, টেম্পারেচার মাপছিলাম। ইদানিং আমাদের প্রায়ই মনে হয় যে সব কিছু কীরকম যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, চারপাশটা কীরকম যেন বদলে যাচ্ছে। এগুলো তো নর্মালি অবশ্য কথার কথা, কোথায় বদলেছে, কিভাবে বদলেছে, সেটা নিয়ে আর কবে বাঙালি মাথা ঘামিয়েছে বলুন। কিন্তু চারপাশটা কিভাবে বদলেছে তার একটা হাতে গড় উদাহরণ যে আমরা এভাবে পেয়ে যাব, স্বপ্নেও কিন্তু ভাবিনি। আপনারা কি ভেবেছিলেন? নিশ্চিতভাবেই না। দেখুন, কলকাতার ওটা তো বদলে গিয়ে অনেক কিছু হওয়ার কথাটা ছিল আর কি, আমরা জানি সেটা। কলকাতার লন্ডন হওয়ার কথা ছিল, কলকাতার ভেনিস হওয়ার কথা ছিল, সুইজারল্যান্ডও ছিল আর কি। ক্ষেত্র বিশেষ যে হয় না তাও না। এই ধরুন যেরকম কলকাতার যে সমস্ত পুরনো স্থাপত্য যেগুলো ওই ব্রিটিশরা তৈরি করে গেছে, সেগুলো দেখলে মনে হতেই পারে আমরা লন্ডনে আছি। আবার ধরুন বর্ষায় বহু জায়গাতেই যখন কোমর সমান জলে ভর্তি হয়ে যায়, সেটা দিয়ে ছপ করে যখন হাঁটতে হাঁটতে যান, ভাবতেই পারেন ভেনিস। কিন্তু লন্ডন ভেনিস করতে করতে কলকাতার যে কবে রাজস্থান হয়ে গেল সেটা আমরা বুঝতে পারিনি। আর যখন বুঝেছি তখন অবাক হয়ে দেখছি যে এই ক্ষেত্রেও তো এগিয়ে বাংলা। মানে তাপমাত্রার দিক থেকে কলকাতা তো ইতিমধ্যেই জয়সলমীরকে পেছনে ফেলে দিয়েছে। সিরিয়াসলি, মানে আপনার যদি মনে হয় আজকে যে কলকাতার থেকে তুলনায় একটু ঠান্ডা কোথাও যাব, তাহলে নিশ্চিত আপনি জয়সলমীর চলে যেতে পারেন। যাদের বেড়ানোর অভ্যেস আছে, যারা মোটামুটি এই সময়টায় বেড়ানোর জায়গা থেকে রাজস্থানকে চোখ বুজে বাদ দিয়ে দেন, তারপরে তারা এবার একদম নিশ্চিন্তে রাজস্থান চলে যেতে পারেন। কারণ আর যাই হোক, আপনাদের মনে হবে যে কলকাতার থেকে একটু ঠান্ডা জায়গায় আছি। এবার আস্তে আস্তে কলকাতাটা ওখানকার মতোই মরুভূমি হয়ে যাবে কি না, সেটা অবশ্য নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর। দু চারটে জায়গা ইতিমধ্যেই অবশ্য মরুভূমি হওয়ার দিকে এগিয়েছে। মানে যা হওয়ার ছিল সেটা যদি না থাকে, তাহলে তো তাকে মরুভূমি বলেই ধরতে হবে। যদি তার সুজলং সুফলং, মানে যে কোনো দিক থেকে, সেটা শস্য ধরুন বা শিল্প ধরুন, সেটা যদি না হয়, তাহলে তো তার সঙ্গে আর মরুভূমির তফাৎ কী রইল বলুন। এই যে ধরুন সিঙ্গুর, যদিও রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের ওই কচি কচি ঘাস দেখতে পেয়েছেন, আর সেই ঘাস খেয়ে হৃষ্টপুষ্ট গরুদের উন্নত মানের দুধ দেওয়ার যোগ খুঁজে পেয়েছেন, তবুও সিঙ্গুরের মানুষ বলছেন তাদের এলাকাটা নাকি মরুভূমি হওয়ার দিকে এগোচ্ছে। টাটা গিয়েছে, জমি এসেছে, তারপর গত এক দশক ধরে ফি নির্বাচনে তার পরের ধাপ নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু উত্তরটা খুঁজে পাচ্ছেন না সিঙ্গুরে জমি ফিরে পাওয়া মানুষগুলো।
হোক। সিঙ্গুর হয়তো ভেবেছিল তেমনটাই। আপাতত ভাবনা আর তার ফসলের মাঝে সিঙ্গুরে ফিরে পাওয়া ফসলি জমিগুলো অপেক্ষায়, অন্তত একটা গোল্ড হাবের অপেক্ষায়। শিল্প সম্মেলন করে শিল্প হবে, তারপরে এই জুয়েলারি হাব হবে, মানে আদৌ তো কিছু হলো না। তোলাবাজির হাব হয়েছে, দুর্নীতির হাব তৈরি হয়েছে। দেখুন, এখন অবধি সিঙ্গুর শিল্প পায়নি, কিন্তু ওই বদলটা না হলো একটা বদল চোখে পড়েছে। এই যে হুগলির যিনি এবার প্রার্থী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু রাজনীতিতে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছেন। সিঙ্গুর যতই ওই শিল্পহীনতায় এখনও অভ্যস্ত না হতে পারুক। এই তাকে আজকে জিজ্ঞেস করা হয়েছিল যে এত কিছু হওয়ার কথা ছিল, এত কিছু হওয়ার কথা বলা হয়েছিল, আলটিমেটলি তো কিছুই হলো না, সেটা কেন? তিনি কিন্তু চট জলদি কোনো জবাব দেননি। দক্ষ পলিটিশিয়ানের মতো বলেছেন কাল বলবেন, সব জেনে টেনে নিয়ে বলবেন আর কি। এটা ভালো, মানে এইভাবেই তো আস্তে আস্তে মানুষ সব কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। সিঙ্গুরের মানুষও অভ্যস্ত হয়ে যাবেন যে এখানে শিল্প হোক চাই না হোক, যে জমিগুলোতে চাষ হতো সেগুলোতে আর কখনো চাষ করা সম্ভব হোক না হোক, অভ্যস্ত হয়ে যাবেন। সিঙ্গুরের কথাটা থাক, ধরুন হলদিয়ার কথা, এখানেও তো বিশাল শিল্প তালুক হওয়ার কথা ছিল, যে শহরকে কেন্দ্র করে রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তপোক্ত হওয়ার কথা ছিল, সেই হলদিয়ায় কি কেউ কথা রেখেছেন? অথচ ছোটোবেলার কথা মনে পড়ে, সেই সময় থেকে হলদিয়া নিয়ে কি বিরাট উত্তেজনা। পেট্রোকেমিক্যাল প্রকল্প হবে এবং তার জন্য রক্ত দিয়ে হলদিয়া গড়তে হবে, সে বিরাট ব্যাপার একটা আর কি, সাজো সাজো রব। এবং দেখে মনে হচ্ছিল জাস্ট হয়ে যাওয়ার অপেক্ষা। গোটা রাজ্যে শিল্পের বন্যা বইতে শুরু করবে, কর্মসংস্থানের কোনো ইয়ত্তা থাকবে না, বাড়ির থেকে ডেকে ডেকে নিয়ে লোকজনকে চাকরি বাকরি দিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত কি হলো? বাম আমল থেকে আজ পর্যন্ত ওই হলদিয়ায় যা যা হওয়ার কথা ছিল সেগুলো হয়েছে কি? মানে তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে হলদিয়া পড়ে, সেখানকার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেরকম কিছু মনে হচ্ছে কি? তার কথা শুনে অবশ্য মনে হচ্ছে যে যা পাওয়ার কথা ছিল হলদিয়া সবটা পায়নি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন সেই জন্য যে হলদিয়ায় আরও অনেক শিল্প স্থাপনের সুযোগ রয়েছে, কলকারখানা গড়ে তোলার স্কোপ রয়েছে। স্কোপ তো আছে, করেটা কে? দেখুন, এই বিষয়ে তো সত্যিই কোনো সন্দেহ নেই যে নতুন শিল্প হলে এই এত কর্মসংস্থানের সুযোগ খুলে গেলে রাজ্যের বহু ছেলে মেয়ে চাকরি বাকরি পাবে, বেকারত্বের হার কমবে, হলদিয়া বন্দরের ব্যবসা আরও বাড়বে, সবই তো হবে। কিন্তু প্রশ্ন তো সেখানেই, সেসব হবে কবে? গত 2 দশক ধরে তো বাংলার মানুষ শুধু শুনেই গেল শিল্প হবে আর শিল্প হবে, হলো কই? বর্তমানে কংগ্রেস নেতা, মানে অনেক কিছু বদলে গেছে। তো সেই সময় বাম নেতা ছিলেন লক্ষণ শেঠ, বাম সাংসদ, সেটাও ছিলেন ওই তমলুক থেকে। এখন তিনি কংগ্রেস নেতা হয়ে গেছেন, অনেক কিছু ঘুরে ঠুরে আর কি। তিনি কিন্তু বলেছেন যে শিল্প আনার ফর্মুলা কি ওই তৃণমূল বা বিজেপি কেউ জানে না, তাই বাম আমলে যেটুকুনি যা হওয়ার হয়েছে, তারপর আর হলদিয়ায় বলার মতো কোনো শিল্প আসেনি। এটা একটা, মানে তিনি যে পার্টি এখন করছেন সেই পার্টি কি করে বা তাদের ধারণা আছে কি না সেটা কিছু বলেননি। আসলে কংগ্রেস তো এখন আবার বামেদের সঙ্গী, ফলে জোটের নেতা হিসেবেই বোধহয় তিনি কোথাও গিয়ে এই বক্তব্যটা রেখেছেন। কিন্তু এটা তো বুঝতে পারছেন, নেতাদের এই দাবি পাল্টা দাবির ফাঁকে হলদি নদীর পাড়েও কোথাও গিয়ে কি এই বাঙালির শিল্প সম্ভাবনাটা ক্রমশ শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। ভাবার কথা কিন্তু। দেখুন, শিল্প টিল্প হলে আমাদের মতো যারা মধ্যবিত্ত বাঙালি, যারা ওই চাকরি পাওয়াটাকেই একদম লাইফের আলটিমেট বলে মনে করে, তারা তো একটুখানি স্বস্তি পাবে, আমাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবে, ভিন রাজ্যে ছুটবে না। তাই এ সমস্ত ব্যাপারে আমাদের একটা স্বার্থ আছে, আর যে ব্যাপারে আপনার আমার মতো সাধারণ মানুষের স্বার্থ আছে সেটা কিন্তু মনে রাখবেন আমাদের ইস্যু। রূপনারায়ণ তীরের তমলুক দখল করতে হলদি নদীর তীরে নজর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিজেপি প্রার্থীর অস্ত্র শিল্প, শিল্পের প্রতিশ্রুতি, হলদিয়ার শিল্প এনে এলাকার বেকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি।
হলদিয়ায় তো শিল্প আনতেই হবে, কিছু অন্তত মাঝারি শিল্প, দু একটা বড় শিল্প যদি আনা যায় তবে এই এলাকার বেকার সমস্যা খানিকটা সমাধান করতে হলে হলদিয়া শিল্পাঞ্চলকে আবার পুনরুজ্জীবিত করা দরকার। হলদিয়ার কপাল সিঙ্গুরের মতো হয়নি, হলদিয়ায় শিল্প হয়েছে, কিন্তু যতটা হওয়ার কথা ছিল ততটা হয়েছে কি? তথ্যে নজর রাখা যাক। ছোট বড় মাঝারি মিলিয়ে 100 কলকারখানা হলদিয়ায় আছে। টাটা, আইওসি, ভারত পেট্রোকেম, হিন্দুজা, এক্সাইডের মতো গোষ্ঠী রয়েছে। হিমানি, ইমামি, মিৎসুবিশি, HPL এর মতো গোষ্ঠীও। বাম আমলের তুলনায় কিছু কারখানা বন্ধ হয়েছে, আবার নতুন কিছু কারখানা খুলেওছে। 2026 সালে রাজ্যে ক্ষমতায় হাত বদলের লক্ষ্যে নেমেছে বিজেপি। 26-এ ফাইনাল হলে 24-এ তো সেমিফাইনাল। তাই কি হলদিয়া নিয়ে নিজস্ব ইস্তাহার গাঙ্গুলির? হলদিয়া ডকের অথরিটির সঙ্গে কথা বলা দরকার, যাতে হলদিয়াতে এই জলের ফ্লোটা বাড়ে এবং আরও বড় জাহাজ আসতে পারে, তাহলে হলদিয়া বেঁচে উঠবে। হলদিয়া বাঁচানোর কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। কি বলছে রাজ্যের শাসক দল? তৃণমূল প্রার্থী দেবাংশুর মুখে শিল্পের উন্নতি নিয়ে কোনো কথা নেই। দেবাংশুর কথায় অভিজিৎ গাঙ্গুলিকে শুধুই কটাক্ষ। আরে বাবা, কেন্দ্রের সরকারটা তো ওনাদের হাতে আছে, তারপর আনতে পারছে না কেন? অলরেডি তো একটা সরকার, এই যে তারা বলে ডবল ইঞ্জিনের কথা, তার মধ্যে সিঙ্গেল ইঞ্জিন তো বড় ইঞ্জিনটা ওদের রয়েছে। তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি? বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না। সব শুনে বিজেপি তৃণমূল দুপক্ষকেই আক্রমণ প্রাক্তন বাম সাংসদ অধুনা কংগ্রেস নেতা লক্ষণ শেঠের। অভিজিৎ বাবু কি শিল্প কাকে বলে জানে? শিল্প কিভাবে হয়, হ্যাঁ, কি জন্য হবে আপনি জানেন কি? আমার তো মনে হয় কিছু জানেন। পার্লামেন্ট থেকে শিল্প হয়, চোখের সামনে অনেক সুযোগ সম্ভাবনা থাকা সত্ত্বেও শিল্প আসছে না, এটা আমার খুব কষ্ট হয়। আজকের অভিজিৎবাবু যে কথা বলছেন, উনি যিনার সঙ্গে আছেন সেই শুভেন্দুবাবু তৃণমূল কংগ্রেসে থাকার সময় এবিজেকে তাড়ানোর মধ্যে দিয়ে এবং একের পর এক শিল্প কলকারখানার সামনে তোলাবাজি করবার মধ্যে দিয়ে গোটা হলদিয়া শিল্প নগরীটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আর তার অনুসরণ করে তৃণমূল কংগ্রেস সেই তোলাবাজির প্রক্রিয়াটা চালিয়ে গোটা হলদিয়াটা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তীর পাল্টা তীর, সব শুনে হলদিয়ার মানুষ কি জবাব দেবেন 25শে মে? দেখুন, যেখানে যা হওয়ার কথা ছিল তা আলটিমেটলি যদি না হয়, তাহলে কিন্তু সম্ভাবনার জায়গাগুলো ক্রমশ শুকিয়ে ওই সম্ভাবনাহীনতার মরুভূমি হয়ে যায়। সেটা এক্ষেত্রেও হবে কিনা সেটা যেরকম প্রকৃতির ওপর নির্ভর করে, সেরকম আমাদের ভবিতব্যের ওপরেও হয়তো নির্ভর করে। আপাতত যেটা বুঝতে পারছি সেটা হলো এই গরমে নেতাদের মানে প্রকৃতির যা পরিবর্তন বা কোথাও গিয়ে সব শুকিয়ে খাঁক হয়ে গিয়ে মরুভূমির দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিনা, এগুলো একটা দিক। আর আরেকটা দিক, এই প্রবল গরমে নেতাদের মেজাজটা চড়ছে। এই রাজনৈতিক দলগুলোর কর্মীদের মেজাজও একই সঙ্গে একদম পাল্লা দিয়ে চলছে এবং সেটা তাদের ওই বাক্যজ্ঞানেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা তেতে আছেন। অথবা এটাও হতে পারে জানেন তো, যে পরিবেশের গরমের সঙ্গে মানিয়ে নিতে এরকম গরম কথা বলছেন রাজনৈতিক নেতা কর্মীরা, যাতে ওই বাইরের টেম্পারেচারটার সঙ্গে এটা ব্যালেন্স রাখতে হবে। তো এমন বাইরের টেম্পারেচারটা বেশি হয়ে রয়েছে, তাই ভেতরের টেম্পারেচারটা যদি কম হয় তাহলে তো আবার অন্যরকম প্রবলেম হতে পারে। তাই ভেতরের টেম্পারেচারটাও এই ভোটের এবং এই নেতাদের কল্যাণে যদি একটু বাড়িয়ে রাখা যায়, অন্তত এই ভোটের সময়টায় যখন সুযোগ আছে, তাহলে ভেতরের ভোটের উত্তাপ তার বাইরের গরমের সঙ্গে শরীরের ব্যালেন্সটা ঠিক রেখে দেবে। এটাই মনে হচ্ছে তারা ভেবেছেন এবং সেই দিকে একদম নিবিষ্ট মনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের কথা তারা এত ভাবেন। এই যেরকম আজ মেদিনীপুরে কোতোয়ালি থানায় তালা ঝুলিয়ে বিক্ষোভে বসে পড়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, আর বিজেপির কর্মী সমর্থকরা ওই কোতোয়ালি থানার আইসির সঙ্গে রীতিমতো তর্কাতর্কি করে শরীর গরম করে নিলেন। এই এত কিছু করলেন এই গরমের মধ্যে, তার কারণ তো একটাই, এই গরমে ভারসাম্য রক্ষা করা। অগ্নিমিত্রা পাল বলেছেন যে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী যেভাবে রামনবমী নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, দাঙ্গার কথা বলেছেন, সেই সব মন্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের হওয়া উচিত। কিন্তু পুলিশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিতে চায়নি, আর তাতেই নাকি ওই মেদিনীপুরের বিজেপি প্রার্থী বাধ্য হয়েছেন এই গরমে গরম দেখাতে। আর মুখ্যমন্ত্রীও তো আসলে তিনিও তো পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে গিয়ে কি পুলিশকে নিরপেক্ষতা প্রমাণের একটা সুযোগ দিতে চাইছিলেন অগ্নিমিত্রা পাল?
আজকে যদি একজন বিধায়িকা একজন ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থীর সাথে এটা হয়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের গ্রামের গরিব মানুষের সাথে কি হয়। আজকে ডিউটি অফিসার তিনি বলছেন আপনার এফআইআর নেওয়া যাবে না যতক্ষণ না আইসি আসবে। তাহলে ওনাকে বসিয়ে রেখেছেন কেন মাইনে দিয়ে? আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে, কেন বসিয়ে রেখেছেন? কালকেই বলেছিলাম রামনবমীর এই যে এত রমরমা এবং রামনবমী নিয়ে নেতাজির এত উতলা হয়ে যাওয়া, এটার সব থেকে বড় কারণ বোধহয় রামনবমী নামটার মধ্যে রাম রয়েছে। আর রাম মানেই তো এখন রাম মন্দির, এটা একটা রাম মন্দির। এবার যেহেতু ভোটের একটা বড় ইস্যু, তাই রামনবমীকেও নেতারা বোধহয় ভোটের ইস্যু করে তুলতে এত মরিয়া হয়েছে। নাহলে ভাবুন তো, আমাদের রাজ্যে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, ঈদ হয়, বড়দিন হয়, কদিন আগে গাজন হলো, হয়তো এগুলো, কিন্তু কোনো উৎসব নিয়ে এই কোনো অনুষ্ঠান নিয়ে এরকম গেল রব উঠতে দেখেছেন? পুলিশ প্রশাসনের ওপর শান্তি শৃঙ্খলা রক্ষার এরকম চাপ তো কোনো সময় তৈরি হয় না। তাহলে রামনবমীকে কেন্দ্র করে এমন একটা গরম পরিবেশ তৈরি হলো কেন? কারণ রামনবমী প্রথম দফার ভোটের আগে সব থেকে বড় ইস্যু। পাওয়া না পাওয়া, দুর্নীতি, বঞ্চনা, এরকম অন্যান্য যে অভিযোগগুলো আছে আর কি, সেগুলো আপাতত এই গরমাগরম উন্মাদনার কাছে একদম বিলকুল ফিকে। এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু বুঝে নেওয়া উচিত, জানেন তো, কারণ এটা আমাদের ইস্যু, এর সঙ্গে আমাদের ভালো মন্দ জড়িয়ে, আমাদের ভালো থাকা, শান্তিতে থাকাটা জড়িয়ে। দিলীপ ঘোষ তো বলেই দিয়েছেন অবশ্য যে কেন্দ্রে বিজেপি সরকারের আমলে রাম মন্দির তৈরি হচ্ছে, তারা প্রতিশ্রুতি রক্ষা করেছেন, অথবা তারা কোথাও গিয়ে যেটা চেয়েছিলেন, একটা লড়াই লড়ছিলেন, সেই লড়াইটা তারা জিতেছেন, সুতরাং এবার বিজয় উৎসব করবেন। সেই জন্যই তো বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মানে দিলীপ ঘোষ, তিনি আদালতের নির্দেশকেও চ্যালেঞ্জ করে বসে আছেন। জোশে আছেন তো দিলীপ ঘোষ, ইন ফুল জোশ। কোর্ট বলেছে যে রামনবমীর মিছিলে 200-র বেশি লোক যেন না থাকে, আর কোর্ট বলেছে রামনবমীর শোভাযাত্রা 2 দিনের বেশি যেন না বেরোয়। আর দিলীপ ঘোষ ওই প্রবল জোশে তিনি বলেছেন 50,000 লোক নিয়ে মিছিল করবেন, 2 দিন নয় 4 দিন ধরে রামনবমী পালন করবেন। আজ প্রথম দিনেই দিলীপ ঘোষ লাঠিটাটি খেলেছেন, বুঝলেন তো, আর খেলে বুঝিয়ে দিয়েছেন তিনি এইরকম মার কাট মেজাজ নিয়েই রামনবমী পালন করতে নেমেছেন। 50,000 লোক তার মিছিলে ছিল কিনা জানি না, তবে 200-র অনেক বেশি লোক যে ছিল এটা কিন্তু পরিষ্কার। এটাকে দেশের বাইরে মনে করা হয়, জয় বাংলা যারা বলছে, বাংলাদেশের স্লোগান দিচ্ছে, বা সব কিছু এই সুপ্রিম কোর্ট মানব না, কী বলে আদালত মানব না, লোকসভা মানব না, নির্বাচন কমিশনকে মানব না, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানব না, সেন্ট্রাল ফোর্সকে মানব না, এজেন্সিকে মানব না, এই মানসিকতার কারণে এটা হচ্ছে, মনে হয় যেটা ভারতের বাইরে একটা দেশ। বাংলাটা যে কোথাও দেশের বাইরে নয়, বাংলাটা যে দেশের ভেতরে, এবং এখানকার আইন কানুন মেনেই যে চলে এখানকার লোকজন, সেটা বোঝাতেই বোধহয় এখানকার আদালতকেই চ্যালেঞ্জ করে বসে আছেন দিলীপ ঘোষ। তবে হ্যাঁ, রামনবমীর প্রথম দিনেই আমরা কিন্তু বুঝে গেছি যে শ্রীরামচন্দ্রের বীরগাথা থেকে নেতারা অনুপ্রাণিত হয়েছেন। আজকের রামায়ণ পালা অনুষ্ঠিত করতে তারা চেষ্টার বিন্দুমাত্র কসুর করছেন না। দেখুন না, চারপাশে তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন, বিভিন্ন জায়গায় রামনবমীর এত মিছিল বেরোলো, এবং প্রত্যেকটা মিছিলে প্রায় ওই অস্ত্রের ঝনঝনানি দেখা গেছে। এগুলো বারণ ছিল, কেউ ধার ধারেনি। হাওড়ায় অস্ত্র উঁচিয়ে মিছিল হয়েছে, বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর অস্ত্র হাতে মিছিল করেছেন, বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারও হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। মানে বিজেপির হয়তো মনে হয়েছিল এভাবে যদি বীরত্ব প্রদর্শন করা যায়, তাহলে হয়তো রাম মন্দিরের সাফল্য আরও বড় করে প্রচার করা যাবে। আর এর সঙ্গে এমনিতেই রামনবমীর দিন অযোধ্যার মন্দিরে সকাল সফলভাবে রামলালার কপালে সূর্যের আলো দিয়ে তিলক কেটে দেওয়া হয়েছে। একই দিনে ডবল এফেক্ট, একটা কোথাও বিজ্ঞানের সাহায্যে, বিজ্ঞান এবং ধর্মকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একাধিক আয়নাকে পেরিস্কোপের মতো ব্যবহার করে যেভাবে এই সূর্যের আলোটা নিখুঁতভাবে রামলালার মূর্তির কপালে ছুঁয়ে দেওয়া হলো, এটাও তো একটা সাফল্য। এটা ছুঁয়ে দিয়ে নিশ্চয়ই একই সঙ্গে ওই বললাম, কোথাও গিয়ে বিজ্ঞান, প্রযুক্তি এবং ধর্ম মিলেমিশে এক হয়ে
আবার কিন্তু এই রাম মন্দিরটাকে খবরের একদম মুখ্য জায়গায় নিয়ে এলো। এটা সবাই মানে বিজেপির নেতারা এটা আজকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন এবং এটা হয়তো ভেবেছেন যে জিনিসটা বেশ কয়েকদিন হয়ে গেছিলো বলে হয়তো একটু ধারাবাহিকভাবে প্রচার মানে কি নিয়মিত আপনার কিছু না কিছু দিয়ে যেতে হবে, তো সেটা হয়তো মাঝখানে একটু ফাঁক পড়ে গেছিলো। এবার সেটা ফাঁকটা পূরণ হয়ে গেল। ভোট প্রচারের ফাঁকে প্রধানমন্ত্রী এই তিলক পরানোর ছবিটা কোথা থেকে দেখেছেন জানেন? আকাশ থেকে, অন্তরিক্ষ থেকে না, মানে প্লেনে বসে আর কি। এরকম একটা দিনে যাতে রাম মন্দিরের ডিভিডেন্ড আরও বেশি করে পাওয়া যায় সেজন্যই কি বিজেপি নেতারা এত অস্ত্রশস্ত্র সব হাতে তুলে নিলেন? তারা কি ভেবেছিলেন এসব করলে দলীয় কর্মীরাও চাঙ্গা হয়ে যাবেন? আসলে এটা একটা নর্মাল সাইকোলজি, জানেন তো। অস্ত্র যদি একবার হাতে এসে যায় না, সবার মধ্যে বেশ একটা জোশ আসে। সেই জোশটা নির্বাচনের কাজে লাগাতেই কি এইভাবে মিছিলে মেতেছিলেন বিজেপি প্রার্থীরা? রামনবমীকে কেন্দ্র করেই বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্রের ঝঞ্ঝনানির মধ্যে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিজেপি বারবার করার চেষ্টা করে থাকে। আমরা দেখলাম আদালত এবারে রায় দিয়েছে যে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও আজ সকাল থেকে বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিজেপি নেতাদের দেখা যাচ্ছে যে তাদের হাতে বা তাদের সহকর্মীদের হাতে অস্ত্র নিয়ে তারা মিছিল করছে, যেটা আদালতের রায়ের অবমাননা সামিল। দেখুন, অস্ত্র নিয়ে এই মিছিল, সেটা আদালত অবমাননা হলে পুলিশ ব্যবস্থা নিল না কেন? যাকে এর মধ্যে অনেক অঙ্কটঙ্ক থাকে আর কি। মানে রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা কোনো দলই তো সারাদিন খুব কম কিছু করেননি। শুধু তো বিজেপি নয়, আজ সমান উৎসাহে রামনবমীর মিছিল তো করেছেন তৃণমূল প্রার্থী, তৃণমূল নেতারাও। অথচ দেখুন, গতকাল পর্যন্ত কি মনে হচ্ছিল, এক, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বারবার এই বিষয়গুলো নিয়ে সতর্ক করছিলেন, মনে হচ্ছিল তারা গোটা বিষয়টা থেকে একটা দূরত্ব বজায় রাখবেন। এবং দুই, মনে হচ্ছিল এই হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি তিনি একাই হয়তো রামনবমীর মিছিল করবেন। কিন্তু কার্যক্ষেত্রে আমরা কি দেখলাম? আজকে দেখলাম শতাব্দী রায়, সায়নী ঘোষ থেকে শুরু করে দেব পর্যন্ত সবাই তো রামনবমীর মিছিলে সামিল। এটা কোথাও গিয়ে কি একটা রাজনৈতিক অঙ্কে গোটা বিষয়টা করলো তৃণমূল? মানে একদম বিজেপি পুরো একতরফাভাবে গোটা বিষয়টাকে হাইজ্যাক করে নিয়ে চলে যাবে, এই রামের আবেগটাকে পুরোপুরি কাজে লাগিয়ে ভোট বাক্সে তুলে নিয়ে যাবে। সেটা যাতে না হয় সেজন্যই কি এটা একটা মানে সুপরিকল্পিত রাজনৈতিক স্ট্র্যাটেজি তৃণমূলের হতে পারে, জানেন তো? কারণ এখন তো নর্মালি আমরা যা দেখছি বাইনারির যুগ। কথায় কথায় বাইনারি বলেন এই তৃণমূলের নেতা কর্মী সবাই দেখবেন কথায় কথায় বলেন যে ওই আমাদের সাথে পুরো লড়াইটা বিজেপির, এর বাইরে আর কেউ নেই আর কি। মানে বাকি সব যত বাইরে চলে যায় তত বাইনারি তত্ত্ব খাড়া হয় এবং তত নিজেদের মধ্যে ভোট, ঠিক আছে সেটা যা হবে হবে লড়াইটা, কিন্তু বাকি কোনো জায়গায় ভোট কাটাকাটি বা ভাগাভাগির সম্ভাবনা থাকে না। তাই বাইনারির যুগে সেটাই ভাবছিলাম, জানেন তো, যে রামনবমী নিয়েও কি রাজ্যে একটা বাইনারি তৈরি হয়ে গেল? মানে যে সমস্তভাবে এই ভোটের দলগত একটা যদি বাইনারি থাকে, তাহলে এর সব ক্ষেত্রে পদ্ধতিগত বাইনারিও নিশ্চয়ই আছে ভোটের হিসেবের মধ্যে, ভোটের অঙ্কের মধ্যে। তৃণমূলের জন্য তাই হয়তো দুটো অপশান ছিল, জানেন তো, হয় সমর্থন নয় বিরোধ, মাঝামাঝি আর কিছু নেই। এবার বিরোধের পথে যদি হাঁটতো তাহলে সংঘর্ষ ছিল অনিবার্য। সেই সম্ভাবনা বা সেই পরিস্থিতির কথা তো মুখ্যমন্ত্রী আগাম বলে রেখে দিয়েছিলেন এবং তাতে কিন্তু মানে যদি এরকম কিছু ঘটতো, বাধাপ্রাপ্ত হতো বা কিছু হতো, তাতে কিন্তু বিজেপির পক্ষে ভোট জড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল একটা। এটা বিজেপির অঙ্কের মধ্যে হয়তো ছিল, কিন্তু তৃণমূল বিরোধিতার পথে না হেঁটে যদি একেবারে নিষ্ক্রিয় হয়ে বসে থাকতো তাহলেও তো তাদের পক্ষে মুশকিল হতো, তাই না? এই বার্তাটা তো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো যে বিজেপির ধর্মীয় ট্যাকটিক্সের সাথে এরা পাল্লা দিতে পারছে না, তাই জন্য চাপে পড়ে তৃণমূল গুটিয়ে বসে গেছে। এটা তো ভোটের বাজারে, সামনে ভোট, এই অবস্থায় বড় ক্ষতি। তাই কি তৃণমূল বা তৃণমূলের নেতাকর্মীরা নিজেরাও রেড়ে করে পরম ভক্তিতেই রামনবমী পালন করতে ঝাঁপালেন। বাধা না দেওয়ায় সংঘাত নেই, তাই একদিকে তাদের কোনো রকম অশান্তির দায় নিতে হলো না, কারণ এন্ড অফ দ্য ডে শাসক দল তারা। আর পাশাপাশি এই অশান্তি কেন্দ্রিক ভোট মেরুকরণের সম্ভাবনাটাও আর তৈরি হলো না। একদিকে ধাঁধায় ফেলে দেওয়া গেল সংখ্যাগুরুদের একটা বড় অংশকে, তারা কি চাইছেন, তারা সত্যি এটার বিরোধী কিনা এই বিষয়টা নিয়ে। আবার
সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে একটা নিশ্চয়তা বা নিরাপত্তা দেওয়া গেল আরেকটা অংশকে, অর্থাৎ কমপ্লিট মেরুকরণটা আটকাতে পারলো তৃণমূল। এবং সব থেকে বড় কথা, গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী যে লাগাতার ওই প্রচারটা করেছেন, ওই যে বলছিলাম রামনবমীতে দাঙ্গা লাগানোর চেষ্টা হবে, অশান্তি করার চেষ্টা হবে, এটা বলায় তো একটা সবার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, একটা কি হলো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেটা বাস্তবে তো হলো না, ফলে একটা বিষয় প্রচার করার সুযোগ এসে গেল। মানে প্রশাসন কোথাও গিয়ে এত দক্ষ, এত কঠোরভাবে গোটা পরিস্থিতিটা সামলেছে, কোথাও কিন্তু অশান্তি ছড়াতে দেয়নি, কারোর ভাবাবেগে আঘাত না করেও শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রেখেছে। রামনবমীর মিছিল না করলে কি এতগুলো বার্তা একসঙ্গে দিতে পারতো তৃণমূল? রামনবমীতে মন্দিরে যান তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, তবে রামের মন্দিরে নয়, শিব মন্দিরে গিয়েছিলেন অভিষেক। দক্ষিণ 24 পরগনায় বাবা বড় কাছারির থানে যান ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। বার্তা, তৃণমূল ধর্মাচরণে আছে, ধর্ম নিয়ে রাজনীতিতে নেই। দেখুন, রাজনীতি ধর্মেও থাকে, জিরাফেও থাকে, এটা আমরা জানি, কিন্তু সব থেকে বেশি থাকে ভোটে। তাদের ভয় ভক্তি সব কিছু কিন্তু এক জায়গাতেই সব থেকে বেশি, ওই ভোটে। রামনবমীতে তেমন কোনো অশান্তি হয়নি, কিন্তু নেতাদের এই যে গরমাগরম কথাগুলো, সেগুলো শুনে বুঝতে পারছেন তো যে হিট ওয়েভ কোথায় বেশি, মূল ভক্তিটা কোথায় বেশি। হিট ওয়েভের কথায় মনে পড়লো, সিরিয়াসলি বলুন তো, গরম কোথায় বেশি, আবহাওয়ায় নাকি রাজনীতিতে? রাজনীতিতে হলে হিট ওয়েভ কিন্তু সব দলের ওপরেই কাজ করছে। এই মুহূর্তে জেলাগুলোর দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা জেলায় সংঘর্ষ কিন্তু তুঙ্গে। রামনবমী না, সেটা বাদ দিয়েই ভোটের সংঘর্ষ এটা। কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূলের প্রচারে হামলা হয়েছে, তৃণমূল কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আবার ক্যানিংয়ে আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কোথাও আক্রান্ত হচ্ছেন বিরোধীরা, আবার কোথাও বিরোধী নেই বলে আর কি শরীরের তাপটাকে তো বের করতে হবে, তাই তৃণমূলকেই আক্রমণ করেছে, যার পোশাকি নাম হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই তো এই মুহূর্তে বাংলার বাতাবরণ। সত্যি বলতে কি জানেন, প্রকৃতি আর মানুষের এরকম মেলবন্ধন, এরকম একদম মিলেমিশে থাকা, একসঙ্গে থাকা, সিঙ্কে চলা, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। অদ্ভুত একটা মিল। মাঝে মধ্যে দেখবেন আমরা ওই বিরল মহাজাগতিক দৃশ্যের কথা বলি, সেটা ডায়মন্ড রিং হোক বা লাল আকাশ বা গোলাপি চাঁদ, এটাও মনে হচ্ছে সেরকম একটা বিরল জাগতিক পরিস্থিতি, যা বর্ণনা করতে আরও কিছু কথা মনে হচ্ছে না বললেই নয়। যারা কথা বলুন তো, শাসক দল বা শাসক নেতাদের মধ্যেই হিট ওয়েভটা কি তাদের নিজেদের লোকেরাই তৈরি করে দিচ্ছেন না? তো এই যে দেখুন না, উত্তর কলকাতায় সেখানকার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে ফের ধর্নায় বসেছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়। তিনি কাউন্সিলর, এর আগে গত 12ই এপ্রিল কলকাতার পুরসভার তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর, 49 নম্বর ওয়ার্ড, সেখানেই তারপরেই সেখান থেকে এসে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে ধর্নায় বসেছিলেন। মোনালিসা বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা নাকি তাকে কাজ করতে দিচ্ছেন না, উত্ত্যক্ত করছেন। এই অভিযোগটা তো 5 দিন আগেও করেছিলেন। সে সময় তার কথা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি শুনেছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় শুনেছিলেন। এমনকি মোনালিসা এক রাত ধর্ণা দেওয়ার পর তার সাথে কথাও বলেছিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী নিজে। তাহলে কথা যেগুলো হলো সেগুলো কি সবই শুধু কথার কথা, কাজের কাজ কিচ্ছু নয়? নিশ্চয়ই তাই হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা কিচ্ছু হয়নি, সেই জন্যে কি প্রতিবাদের মাত্রাটা আরেকটু চড়া করেছেন মোনালিসা। এবার কিন্তু আর শুধু ধর্ণা নয়, তৃণমূল কাউন্সিলর অনশন শুরু করেছেন। বলেছেন সবাই সব জানলেও বা শুনলেও কেউ নাকি তার অসুবিধাগুলো দূর করছেন না।
শুনতে শুনতে মনে হচ্ছিল কি জানেন, আন্দোলনের তো বিবিধ ধারা রয়েছে এবং তৃণমূলের নামটার মধ্যে যেহেতু কংগ্রেসও রয়েছে, আর যেহেতু কংগ্রেসের মধ্যে চিরকালই একটা নরম এবং গরম পন্থার দ্বন্দ্ব রয়েছে, তাই তৃণমূলে গরমপন্থীদের পাশাপাশি এই নরমপন্থী মোনালিসাও রয়েছেন আর কি, এবং তিনি একদম পিওর গান্ধীবাদী স্টাইল নিচ্ছেন। প্রশ্ন হচ্ছে এই গরমাগরম আবহাওয়ায় মোনালিসার এই নরম পন্থা সেটা কি কাজে দেবে? ভিতরে একটা যে সমস্যা হচ্ছে এগুলোকে পয়েন্ট আউট করাটা কি রেসপন্সিবিলিটির দায়িত্বের মধ্যে পড়ে না একটা কাউন্সিলরে? সেই জন্যই তো যাওয়া। আপনাদের মাধ্যমে কি ওনারা জানতে পারছেন না কি সত্যাগ্রহ বলে আমরা করছি? নিশ্চয়ই জানতে পারছেন। এবার কেন যদি জবাব দিচ্ছেন না বা কি ব্যাপার, সেটা তো ওনাকে প্রশ্নটা করা উচিত। ভোটে এটা ইম্প্যাক্ট পড়ছিল যে কাউন্সিলরকে রীতিমতন একটা স্ট্যাম্প পেপারের মতন ইউজ করে, মানে জাস্ট একটা ইনকাম সার্টিফিকেট ইস্যু করার মতন জায়গায় চলে গেছে। দ্যাটস ইট। মানে মাঝে মাঝে মনে হচ্ছে, মাঝে কি মানে পুরোটাই মনে হয় কি চেইনড আমি পুরো। এটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ। একজন কাউন্সিলর বলছেন তাকে মনে হচ্ছে কোথাও গিয়ে রাবার স্ট্যাম্পের মতো ইউজ করা হচ্ছে, তাকে চেইনড মানে একদম বেঁধে রাখা হচ্ছে। কেন বেঁধে রাখা হচ্ছে সেটা নিয়ে তো অনেক রকম প্রশ্ন উঠতে পারে, এবং তিনি সেইগুলো জানাতেই কিন্তু এই সত্যাগ্রহে বসেছেন, সেটাই জানানোর চেষ্টাও করেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কেউ কথা শোনেনি, তাই জন্যই আজকে তিনি এরকম একটা পথ বেছে নিয়েছেন। দেখুন, প্রথমে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠায় আর তারপরে দেশের স্বাধীনতা আন্দোলনে এই সত্যাগ্রহের পথ বেছে নিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর এই সত্যাগ্রহ আন্দোলনের পন্থা পরবর্তীকালে মার্টিন লুথার কিং এবং নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক জীবনেও কিন্তু গভীর প্রভাব ফেলেছিল। এখন দেখছি এই গান্ধীজির সত্যাগ্রহ তৃণমূলের ঘরোয়া রাজনীতিতেও প্রভাব ফেলেছে। মোনালিসার কথাগুলো শুনছিলাম এবং ভাবছিলাম যে বারবার এই যে সমস্যাগুলো তিনি শীর্ষ নেতৃত্বের নজরে আনার চেষ্টা করছেন, সেইগুলো কেউ কেন শুনছে না? কেউ যাতে শোনে সেজন্যই তো আমরা রোজ আমাদের ইস্যু নিয়ে সেই কথাগুলো বলছি, যে কথাগুলো না বললেই নয়, এবং সেটা বারবার বলছি। কারণ একজন কাউন্সিলর তিনি যদি নিজের দলের নেতৃত্বকেই তার কথাগুলো, যেটার সাথে দলের ভালো মন্দও জড়িত, সেইটাই না শোনাতে পারেন, আপনার আমার কথা কে শুনবেন বলুন তো? এবার আমাদের সেই জন্যেই প্রতি মুহূর্তে না আমাদের নিজস্ব ইস্যু বেছে নিতে হবে এবং সেটা বারবার করে বলতে হবে, বলবো সেটা যাতে কানে পৌঁছয়। আজকে আমাদের যেটা ইস্যু এবার যেটা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আজ দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে জাঁকজমক করে একটা মিছিল বেরিয়েছিল। সে বেরোতেই পারে, বেরোনোরই কথা, এই ভোটের বাজারে বেরোবে না তার কবে বেরোবে? কিন্তু সেই মিছিলে স্কুলের পোশাক পরিয়ে হাঁটানো হয় একদল পড়ুয়াকে। দেখুন, এলাকাটা আবার রাজ্যের শিক্ষামন্ত্রীর বিধানসভার মধ্যে। স্কুল ছুটির দিন স্কুলের ড্রেস পরিয়ে পড়ুয়াদের একটা রাজনৈতিক মিছিলে হাঁটানো হলো, তাও আবার এই নিদারুণ গরমে। রাজনৈতিক উত্তাপের সাথে এই ছোটো ছোটো বাচ্চাদের কোথাও গিয়ে পরিচয় করিয়ে দেওয়াটা খুব জরুরি ছিল নাকি? রাজনীতি কি সেরকমই ভেবেছিল যে এদের এই বয়স থেকেই এই তপ্ত কড়াইয়ের আঁচটা দিয়ে দেওয়া দরকার, তাহলে ভবিষ্যতে গিয়ে একদম সিজনড, তেতে পুড়ে শক্তপোক্ত হয়ে যাবে? হ্যাঁ, ওদিকে গরম থেকে রেহাই দিতে রাজ্য সরকার তো স্কুলের গরমের ছুটি এগিয়ে নিয়ে এসছে, ছুটি হয়তো বাড়িয়েও দেবে। শিক্ষা দপ্তর কিন্তু বলে দিয়েছে যে আগামী সোমবার মানে 22 এপ্রিল থেকে স্কুলে গরমের ছুটি পড়ে যাবে। তাহলে একদিকে এত চিন্তা বাচ্চাদের জন্য, আর সেই চিন্তাগুলো মাথায় নিয়েই কি এই বাচ্চাদের এই গরমে টেনে নিয়ে আসা? সিরিয়াসলি বলছি, বাচ্চাদের নিয়ে এই ছেলে খেলাটা না করলেই নয়। স্কুলের ছাত্রী, সিআইটি স্কুলের ছাত্রী, তোমাদের ট্যাবলোয় কি বলা হচ্ছে? মিড ডে মিল খাবার জন্য, মিড ডে মিল নিয়ে বলা হচ্ছে। নির্বাচনী প্রচারে আর তোমরা কি স্বেচ্ছায় এসছো? ভোটের প্রচারে স্বেচ্ছায় এসছো? কে তোমাদেরকে নিয়ে এসছো? আমাদের এটা কাকিমা নিয়ে এসছে, আমার কাকি হয়। কাকি হয়, তুমি নিয়ে এসছে? স্কুল থেকে অনুমোদন নিয়ে এসছো? না, আমি তো সাম্প্রতিককালে এত বড় জমায়েত দেখিনি, অসাধারণ জমায়েত। এর বিশেষত্ব হচ্ছে অনেক শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রীরাও যোগদান করেছে। না, ওরা স্বতঃস্ফূর্তভাবেই এসছে এবং এটা আমার মনে হয় না কোনো নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছে। ব্রাত্য বসু
অত্যন্ত প্র্যাকটিক্যাল জ্ঞান সম্পন্ন এবং তিনি তাই সেই জন্যই বলেছেন যে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েগুলো নাকি স্বতঃস্ফূর্ত হয়েই মানে স্বতঃস্ফূর্ত মানসিকতায় মিছিলে চলে এসেছিল। তাহলে কি ধরে নেবো যে আমাদের রাজ্যে স্কুল পড়ুয়ারা মানে একদম নিচু ক্লাসের পড়ুয়ারাও অত্যন্ত রাজনীতি সচেতন? নাকি ধরে নেবো যে এই পড়ুয়াদের মিছিলে পা মেলানোর পেছনে কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পের ওই পাওয়া না পাওয়ার হিসেবটা রয়েছে? সব কিছুই তো আজকাল দেনা পাওনায় চলে। প্রায় তো আমরা শুনছি যে নেতারা বলছেন এটা না হলে ওটা দেবো না, ভোট যদি না পায়, যদি লিড না পায় তাহলে পদ থাকবে না অথবা পরিষেবা থাকবে না। এ তো প্রতি মুহূর্তে শুনছি, কতবার আপনাদের শুনিয়েছি। এটাও তার সাথে আপনারা যোগ করে নিন, মিলিয়ে নিন, উত্তরগুলো হয়তো পেয়ে যাবেন। কিন্তু একটাই ভয় লাগে জানেন তো, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মানে এই নেতাদের কথা মতো যদি ওই স্বতঃস্ফূর্তভাবে এরকম এসে যায়, এত বেশি ছোট্টবেলার থেকে অক্ষর জ্ঞানটা ভালো করে হওয়ার আগেই যদি একদম রাজনীতির অক্ষর জ্ঞানটা পুরোপুরি নিয়ে নেয় আর কি, সোজা বাংলায় রাজনীতি সচেতন হয়ে ওঠে, তাহলে তো তারা আরও অনেক কিছু বুঝে যাবে। বেশি বুঝলে কিন্তু খুব মুশকিল আছে। নিশ্চয়ই রাজনীতি তাদের ওই বোধ বুদ্ধিগুলোকে ঠিক জায়গায় থামিয়ে দেবে। এবারে লোকসভা ভোটটা তো তৃণমূল এই সমস্ত মানে বিভিন্ন প্রকল্পকে সামনে রেখেই লড়ছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সমব্যথী, এরকম বিভিন্ন প্রকল্পের সাফল্য তৃণমূলকে লোকসভা ভোটের প্রচারে উদ্বুদ্ধ করছে। এটা তো মনে হচ্ছে নাকি কোথাও গিয়ে ভয়ও আছে, বা এটাই তাদের সামনে সেই গাজরটা যেটা দেখিয়ে ওই বলতে পারছেন যে না যদি প্রার্থী যেতে তাহলে এই সমস্ত প্রকল্প হাতছাড়া হয়ে যাবে। মানে এই হুঁশিয়ারিটা কি প্রচ্ছন্নভাবে দিচ্ছে না? এটা তো সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তবে এই গোটা ব্যাপারটার মধ্যে না শুধু ওই 3-4টে শব্দ বড্ড কানে লাগলো আর কি। একদিকে শিক্ষামন্ত্রী, তিনি অত্যন্ত বুদ্ধিমান লোক, ওই বললাম কোথাও গিয়ে নির্বাচনী বিধিভঙ্গ হতে পারে সেটা তিনি রিয়েলাইজ করেছেন, ফলে তার একটা নিজের মতো করে সুন্দর ব্যাখ্যা দিয়ে দিলেন। আর সৌগতবাবু, তিনি আবার অধ্যাপক ছিলেন, বড় মাপের শিক্ষক, তিনি ধার ধারলেন না গোটা বিষয়টার মধ্যে, তিনি শুধু এত বড় একটা জমায়েত সেটা নিয়েই মুগ্ধ হয়ে রইলেন আর কি। মানে এত বড় জমায়েতের মধ্যে কে কোথায় কীভাবে ঢুকে পড়বে সেটা তার জানার কথা নাকি? ওগুলো তারা কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে ঢুকে কোথাও গিয়ে বিধিভঙ্গ করে বসে থাকে তার দায় কি তার নাকি? না, তিনি আরও ঝাড়ু রাজনীতিক, তো দক্ষ পার্লামেন্টেরিয়ান, সুতরাং ওইভাবে গোটা বিষয়টা এড়িয়ে গেলেন। আর এই কোথাও গিয়ে তার বক্তব্য অনুযায়ী এই যে এত শিক্ষক এসছিলেন গোটা ব্যাপারটার মধ্যে, তারা হয়তো চোখ বুঝেই ছিলেন, কারণ আজকাল এই বিভিন্নভাবে যে শিক্ষকদের চাকরি পাওয়ার কথা আমরা শুনেছি, বা পরবর্তী ক্ষেত্রে কিছু লোকের চাকরি যাওয়ার কথাও শুনেছি, বা এই গরমের মধ্যেও কাউকে এখনও আমরা ওইখানে ময়দানে ধর্নাতলায় বসে ধর্না দিতে দেখছি। তাতে কিন্তু মনে হচ্ছে যে শিক্ষকদের ভাবনা চিন্তার জায়গাগুলো মানে ঠিকঠাক শিক্ষক আর মেড শিক্ষক, ম্যানমেড শিক্ষক আর কি, সেইগুলোর মধ্যে একটা ফারাক আছে চিন্তাভাবনা। তার বলি এরকমভাবেই হয়তো বাচ্চারা হবে, সে যাক। কিন্তু মানে রাজনীতি বাচ্চাদের কথা ভাবে বলেই তো এই সমস্ত দেয় আর কি, বিভিন্ন প্রকল্প মানুষের কথাও ভাবে। আজকে যে লোকসভা ভোটের ইস্তাহার প্রকাশ করলো তৃণমূল, সেটা তো দেওয়ার জন্যে। যদি অনেকে বলেন ইস্তাহার মানেই তো হচ্ছে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, অনেক সোনালি স্বপ্ন। আরে প্রতিশ্রুতি থাকলে তবে না সেটা বাস্তবায়নের সম্ভাবনা থাকবে। এই যেরকম তৃণমূলের ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হলো যে তারা যদি ক্ষমতায় আসেন, মানে ওই জোট সঙ্গীদের সঙ্গে তৃণমূল যদি ক্ষমতায় আসে, তাহলে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারীদের বছরে 10টা সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে, পাশাপাশি দুয়ারে রেশনের মতো প্রতিশ্রুতি সেটাও দেওয়া হলো। এবং বড় ঘোষণা কিন্তু এগুলো, এটা মানতে হবে। বিজেপি কিন্তু বলছে এই সমস্ত প্রতিশ্রুতি চিরকাল নাকি ইস্তাহারবন্দি হয়ে পড়ে থাকবে, বাস্তবে আর মুখ দেখবে না, কারণ জোটের অস্তিত্ব নিয়েই তো তারা সন্দিহান। আর যে জোটের অস্তিত্বটা অন্তত এই রাজ্যে তৃণমূল মানে না, তারা সেই জোটের সঙ্গে মিলে কবে সরকার গড়বে এবং তারপর এই প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়িত করবে, সেটা নিয়ে ভবিষ্যতে একবার আলোচনা করা যাবে না হয়। দৈনিক 400 টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন। দেশ জুড়ে বাড়ি,
হবে সবারই। জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে। প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে। এটা ইলেকশনটা দেশের একটা আঞ্চলিক পার্টি যারা 45টা আসনে লড়ছে, সরকার করতে গেলে 272টা লাগবে, তাদের ইস্তাহারের বেল পাকলে কাকে। সত্যি কথা বলতে কি, আম জনতার অভিজ্ঞতা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের ইস্তাহারের বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবের মুখ দেখে না। দুটো উদাহরণ তো আজকেই দিলাম। এই হলদিয়ার শিল্প তালুকের চেহারা যেরকম হওয়ার কথা ছিল হয়নি, জমি রাখা ছিল কিন্তু অনেকেই যায়নি সেখানে শিল্প করতে, হয়তো যা দাম রাখা হয়েছিল সেটা দেখে উৎসাহ পায়নি। আবার একই অবস্থা তো সিঙ্গুরেরও, সেখানেও তো জুয়েলারি হাব হওয়ার কথা ছিল, হয়নি। এসব দেখে তো মনে হতে পারে যে ইস্তাহারের সমস্ত কিছু এরকম নেগেটিভ নাকি ইস্তাহারে যে প্রতিশ্রুতি থাকে সেগুলো কি প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে মাথায় রেখে হয় না, সেগুলোর সাথে বাস্তবের কোনো যোগ থাকে না। কিন্তু ইস্তেহারের বাইরেও তো বাস্তবোচিত মানে লোকের প্রয়োজন মেটাবে এরকম অনেক উদ্যোগ থাকে, সেগুলো কি লোকের মন পায় বা সেটা নিয়ে লোকের কি প্রতিক্রিয়া হয়? এই ধরুন সমুদ্র সাথী, বছরের এই সময়টায় মাস 2-3 মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকে, কারণ এই সময়টা মাছেদের প্রজননের সময়। তাছাড়া এই সময়ে ঝড় বৃষ্টির ভয় থাকে, ফলে মাছ ধরাটা বন্ধ করে রাখা হয় বেশ কিছুদিন, যাওয়াটা বন্ধ। ফলে মাছ উঠবে না, টানাটানিতে কাটবে। বছরের এই সময়টা প্রবল অনিশ্চয়তায় ভরা থাকে মৎস্যজীবীদের জন্য, খুব খারাপ সময়। তাই বছরের এই সময়টায় তাদেরই সাহায্য করার জন্য রাজ্যের এই সমুদ্র সাথী প্রকল্পের উদ্ভব। অত্যন্ত একটা বাস্তবোচিত পরিকল্পনা এবং সবথেকে বড় কথা, রিয়েলি এটা খুব খুব বড় একটা সদিচ্ছা। মুশকিল হচ্ছে সদিচ্ছা তো খাতায় কলমে, তার প্র্যাকটিক্যাল প্রয়োগ এই জায়গাটায় তো রাজ্যের সাম্প্রতিক সময় যে ধারাবাহিকতা, তার বাইরে তো রাজ্য আর বেরোতে পারছে না। মানে শিক্ষায় নিয়োগ থেকে পুরসভার চাকরি বা 100 দিনে টাকা থেকে আবাসের টাকা, সেখান থেকে রেশনের চাল ডাল, মিড ডে মিল, এই সমস্ত কিছুতে ওই কাটমানি বা ভুল জায়গায় টাকা চলে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে যে একটা অসাধারণ ট্র্যাডিশন তৈরি হয়েছে রাজ্যে, তার বাইরে তো সমুদ্র সাথীও বেরোতে পারছে না। ব্যাপারটা অনেকটা ভদ্রলোকের এক কথার মতো, যেভাবে সব কিছু করা হচ্ছে এখানেও সেরমভাবেই হবে। আর সেই জন্যই অভিযোগ উঠেছে যারা মৎস্যজীবী হিসেবে টাকা পেয়েছেন তাদের বড়ই অংশ নাকি জীবনে কোনোদিন সমুদ্রে যাননি, এমনকি জীবনে জাল ধরেছেন কিনা সন্দেহ। তবে হ্যাঁ, পার্টির ঝান্ডা ধরেছেন নিশ্চিতভাবে। সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য আর্থিক সাহায্য 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করেছিল সরকার। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভার প্রথম দফার ভোট। তার 3 দিন আগে 15ই এপ্রিল থেকে মাছ ধরতে যাওয়া বন্ধ হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী আর্থিক সাহায্য কি পৌঁছলো? খোঁজ নিল TV9 বাংলা। টাকা তো সরকার দেবে বলেছিল 1-2 মাসের মধ্যে, এখনও সেরকম ম্যাম পাইনি টাকা। টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো, কাজেও লাগতো। এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে। মাছের প্রজননের কারণে 61 দিন মাছ ধরা বন্ধ। হাঁড়ি চড়বে কিভাবে? এখানেই সমুদ্র সাথীর সাফল্য প্রকল্পের প্রচার জানিয়ে ভোটের প্রচারেও বাজিমাত করছে তৃণমূল। বাজেটের ঘোষণা অনুযায়ী সরকারি সাহায্যের আওতায় 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের অন্তত 3 লক্ষ মৎস্যজীবী। মাসে 5,000 করে, 2 মাসে 10,000 টাকা করে সাহায্য। ভোটের হিসেবে পরিবারে 4 জন ধরলে অন্তত 10 থেকে 12 লক্ষ ভোটার। সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করতে গেলেও দুবার ভাবতে হচ্ছিল বিরোধীদের। কিন্তু বড়শিতে ইলিশ ওঠার মতোই আচমকা বিরোধীদের হাতে উঠে আসছে মক্ষম একটা অস্ত্র, যার নেপথ্যে দুর্নীতির সেই চেনা চেনা গন্ধ, সেই চেনা ঝাঁঝ। মৎস্যজীবীর যে আইডেন্টিফিকেশন কার্ডটা মেরিন ফিশারম্যান বলে, সেই ফিশারম্যান যখন তাদের কার্ড আছে, দেখা যাচ্ছে মেরিন ফিশারম্যান নেই, হয়ে গেছে মৎস্য চাষি, নোনা জলের মানে মিষ্টি জলের মাছ চাষ করে, মৎস্য ব্যবসায়ী, এইসব এসে গেছে। কিন্তু এগুলো তো পাবে না। এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। মৎস্যজীবীদের একাংশের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে অতি দ্রুত হারে। ভোটের বাজারে ঘোলা জলে মাছ ধরতে দেরি করছে না কোনো পক্ষই।
যে প্রায় 1.5 লক্ষ নাম তিনি লিস্ট করেছেন সেটা সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম লিস্ট করেছেন। মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে এক ধরনের প্রতারণা। অন্যান্যদের মধ্যে জুমলাবাজি বা মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, এটা আপনারা সবাই জানেন। সামান্য সামান্য প্রবলেম যেগুলো আছে আধিকারিকরা আছে তাদের নিশ্চিতভাবে যা যা সলিউশন হওয়া দরকার ইতিমধ্যে সেই নির্দেশটা পৌঁছেছে, তারা নিশ্চিতভাবে বলে দেবেন। আমাদের নলেজেও এসছে, আমাদের কানেও এসছে এই কথাগুলো। যদি এরকম কিছু ভুল হয়ে থাকে আমরা পরবর্তীকালে এটা কারেকশন করিয়ে দেবো। কারেকশন করে টাকা পৌঁছতে ইলেকশন শেষ, এমন আশঙ্কা অনেকেরই। ভোট প্রচারের মাঝ সমুদ্রে শাসকের নৌকায় ধাক্কা দিতে সমুদ্র সাথীর ক্ষোভের ঢেউকেই কি হাতিয়ার করবে বিরোধীরা? সম্ভাবনা কিন্তু তেমনই। শুনছি জুন মাসে, তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে, তখন আমরা টাকাটা নিয়ে কী করবো? আমাদের এই সময় দিলে টাকাটা আমাদের একটা কাজে লাগতো। করছে না, তাদের হচ্ছে, আর যারা 12 মাস পড়ে আছে তাদের হবে না, খেতে পারছে না। এরকম নেই এত কিছু, তবুও তো আছো কিছু, বলতে যা বাধা নেই। এই সমস্ত কিছুর ফাঁকে না একটা সোনালি রেখা আছে। এবারের যারা প্রার্থী হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু অল্প বয়সী, বড় অংশের বয়স হচ্ছে 50-এর নিচে। সুতরাং এটা আশা করা যেতেই পারে যে এই তরুণ তুলনায় নবীন এই যে প্রজন্ম প্রার্থী বা রাজনৈতিক নেতারা যারা হয়তো ভবিষ্যতে দায়িত্ব নেবেন, তারা হয়তো এই এতদিন ধরে চলে আসা বিভিন্ন অচলায়তনকে একটা ধাক্কা দিয়ে যাবেন। সে গরমেই হোক বা অন্য রাজনৈতিক কারণেই হোক, এই যে আধমরা পরিস্থিতি, তাতে কিন্তু এই নবীন প্রজন্মই আমাদের আশার আলো দেখাতে পারে। শুধু এই একটা জিনিস নিয়েই ওই বললাম, মুখ ফিরিয়ে দেখব আমি কোন দিকে রাত হচ্ছে ফিকে। Brought to you by V-Guard.